next organelle that we are going to discuss is Golgi apparatus. Golgi apparatus এর নেমটা যে দিয়েছিলেন তার নাম হলো ক্যামিলিও গলগি, CAMILLIOGOLGI, ক্যামিলিও গলজি। উনি মরফোলজি আর স্ট্রাকচারটা দিয়েছিলেন। তো গলজি অ্যাপারেটাসের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, ঠিক সেলটার এই পজিশনটায় গলজি অ্যাপারেটাসটা থাকে, জাস্ট above the endoplasmic reticulum, or to be precise just above the rough endoplasmic reticulum. Golgi apparatus যে তিনটা স্ট্রাকচার নিয়ে তৈরি হয়েছে সেটা হলো, the first one is cisternae, this one are cisternae. Cisternae এর পরে যেটা থাকে, that is the common part for rough endoplasmic reticulum, or we say endoplasmic reticulum and Golgi apparatus, that is the vesicles. And the last one is Golgian vacuoles. The vacuoles which are formed by Golgi apparatus is called Golgian vacuoles. কি হয় না, যে ভেসিকল গুলো থাকে কোথায় না, এইখানে যে ভেসিকল গুলো কি করে, এখানে যে প্রোটিনটা তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, সেটাকে কালেক্ট করে গলগিতে কি করে না সাপ্লাই করে। সো গলজি যেই প্রোটিনটা পায়, গলজি ওই প্রোটিনটাকে কি করে, প্রোটিনটাকে অ্যাবজর্ব করে নেয়, সিনাপস মানে সরি যে ভেসিকল গুলো থাকে সেই ভেসিকল গুলোকে অ্যাবজর্ব করে নেয় কারা, সিস্টারনিরা। সেইগুলোকে তারপরে সেই প্রোটিনগুলোকে প্রসেস করে যেটা বানানোর প্রয়োজন, যে স্ট্রাকচারটা বানানোর প্রয়োজন, আইদার ইটস আ লাইসোজোম অর ইটস আ হরমোন অর ইটস আ এনজাইম, সেইটা তৈরি করা হচ্ছে গলজি অ্যাপারেটাস। গলজি অ্যাপারেটাসের এখান থেকে তৈরি হওয়ার পর এই যে এই এন্ড গুলো বাল্জ করা হয়েছে, প্রত্যেকটা এন্ড একটু বাল্জ করা আর বাল্ব লাইক স্ট্রাকচার, এই এন্ডগুলো থেকে এই এন্ডগুলো এরকম ভাবে প্রসেসড হওয়ার পর এরকম ভাবে মেন গলজি থেকে আলাদা হয়ে গলজিয়ান ভ্যাকুওল হয়ে বেরিয়ে যায়, যার মধ্যে কি ওই এনজাইমটা, ওই হরমোনটা অর ওইটা পুরোটা একটা লাইসোজোম বলে পরিচিত হয়। যদি লাইসোজোম তৈরি করার প্রয়োজন হয় তাহলে এগুলো এরকম ভাবে বেরিয়ে গিয়ে লাইসোজোম তৈরি করবে। যদি এনজাইম তৈরি হওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে প্রোটিনটা প্যাকেজিং হয়ে আর প্রসেসড হয়ে এনজাইম তৈরি করবে, কিংবা আর যেটা কোথায় থাকবে গলজিয়ান ভ্যাকুওলের মধ্যে। যদি হরমোন তৈরি করার প্রয়োজন হয় তাহলে হরমোন তৈরি করবে। ওকে, তো এটা গেল সিস্টারনি আর গলজিয়ান ভ্যাকুওলার স্ট্রাকচার। তো কি হয়, কি কি কাজ করে, সবার প্রথমে প্যাকেজিং এ হেল্প করে গলজি। প্যাকেজিং অফ প্রোটিন অর লিপিড বোথ ইজ ডান বাই গলজি অ্যাপারেটাস। তারপরে কি করে, হরমোন ফরমেশনে হেল্প করে, এনজাইম ফরমেশনে হেল্প করে, ইন কেস অফ এগ ইয়ক ফরমেশনে হেল্প করে। তারপরে যে সেল প্লেট ফরমেশন ছিল, সেল প্লেট ফরমেশনে কি, ওই যে দুটো সেলের মাঝে যেটা কি সেল ওয়াল তৈরি হচ্ছিল, সেটাতেও হেল্প করে হচ্ছে গলজি। তারপরে স্পার্মের যে অ্যাক্রোজোম রিজিয়ন থাকে, স্পার্মের টপে যে অ্যাক্রোজোম রিজিয়ন থাকে, যেটা কি করে, যেটাতে কিছু হাইড্রোলাইটিক এনজাইম তৈরি হয়, যেটা কি করে এগকে রাপচার করতে আর এগের মধ্যে স্পার্মটাকে এন্ট্রি করতে হেল্প করে। সেই অ্যাক্রোজোমাল রিজিয়নে, অ্যাক্রোজোমটা আর কিছুই না, জাস্ট গলগি, যেটা কি করে কিছু এনজাইম তৈরি করে এন্ড এগকে রাপচার করতে এন্ড এগের মধ্যে স্পার্মকে এন্ট্রি করতে হেল্প করে। লাইসোজোম ফরমেশনে হেল্প করে হচ্ছে গলজি। আচ্ছা, আরেকটা যে হেল্প করে সেটা হচ্ছে গলজি যে কাজটা করে, দ্যাট ইজ গ্লাইকোসাইলেশন। গ্লাইকোসাইলেশন ইজ নাথিং বাট অ্যাডিশন অফ কার্বোহাইড্রেট উইথ প্রোটিনস অর লিপিডস। গলজি কি করে, প্রোটিন আর লিপিডের সঙ্গে কার্বোহাইড্রেটকে অ্যাড করে, দিয়ে ফরমেশন করে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড এই দুটো স্ট্রাকচার আমরা কোথায় দেখেছিলাম, প্লাজমা মেমব্রেনে। বলেছিলাম কি প্লাজমা মেমব্রেনে থাকা প্রোটিন আর লিপিডের সঙ্গে কে কানেক্টেড থাকে, কার্বোহাইড্রেট কানেক্ট থাকলে তাদের আমি কি বলি, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড। প্লাজমা মেমব্রেনের যে এই টিপিক্যাল স্ট্রাকচার, এই যে প্রোটিন আর লিপিডের সঙ্গে কিসের কানেকশন, কার্বোহাইড্রেটের কানেকশন, এই কানেকশনটা ফর্ম করতে হেল্প করে হচ্ছে গলজি অ্যাপারেটাস। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডের দুটো স্পেশাল কাজ হলো, গ্লাইকোপ্রোটিন দেখে কোনো একটা সেলে আইডেন্টিফিকেশন সম্ভব। যখন অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন করা হয়, দুটো একজন সাপোজ হচ্ছে ডোনার, একজন হচ্ছে রেসিপিয়েন্ট, দুজনের কি করা হয়, সেলে দুজনের সাপোজ হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে, দুজনের কিডনি সেলের গ্লাইকোপ্রোটিনের স্ট্রাকচার দেখা হয়। যদি দুজনের কিডনি সেলের গ্লাইকোপ্রোটিনের স্ট্রাকচার ম্যাচ করে তাহলে ট্রান্সপ্ল্যান্টেশন পসিবল হয়। আর গ্লাইকোলিপিড কি করে, লিপিডকে প্রোটেকশন দিতে হেল্প করে। These are the basic functions of Golgi apparatus. Golgi apparatus এর দুটো সেকশন থাকে। এই পার্টটাকে Golgi apparatus এর এই দিকটা কোন দিকে মুখ করা থাকে, সেল মেমব্রেনের দিকে, আর এই দিকটা কোন দিকে মুখ করা থাকে, নিউক্লিয়াসের দিকে। নিউক্লিয়াসের এন্ডটাকে কি বলা হয়, ফরমেটিভ এন্ড। অর্থাৎ এই দিক থেকে ভেসিকল গুলো ঢুকছে প্রোটিন নিয়ে, এই জন্য এটা ফরমেটিভ এন্ড, মানে এই দিক থেকে ফরমেশন শুরু হচ্ছে। আর ওই দিকটাকে বলা হয় ম্যাচিউরেশন এন্ড, বিকজ ওই দিক থেকে ম্যাচিউর হয়ে প্রোটিন
প্রোটিন আর লিপিডটা প্রসেসড হয়ে বেরিয়ে আসে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ম্যাচুরেশন এন্ড। এই দুটো নিয়ে তৈরি হয়েছে এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে গলজি অ্যাপারেটাস। আচ্ছা, এরপরে যে স্ট্রাকচারটা আছে দ্যাট ইজ কল্ড লাইসোজোম। লাইসোজোম গলজি থেকে প্রসেসড হওয়ার পর গলজিয়ান ভ্যাকুওল গুলো যখন বেরিয়ে আসে, যদি সেটা লাইসোজোম তৈরির জন্য হয়, মানে লাইসোজোম কি একটা প্রোটিন, একটা প্রসেসড প্রোটিন, তো সেটা কি করে তৈরি হয়, এই ডিএনএ এর মধ্যে কোথাও ওই প্রোটিনটা যে ডিএনএ পার্টটুকু থেকে তৈরি হবে সেই পার্টটুকু আগে রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশন পর ওটা ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশনের পরে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএটা তৈরি হওয়ার পর কোথায় আসবে, নিউক্লিয়ার মেমব্রেন ক্রস করে কোথায় চলে আসবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, অর টু বি প্রিসাইজ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে আসবে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোমের সঙ্গে বাইন্ড করবে, রাইবোজোমের সঙ্গে বাইন্ড করার পর ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন হয়ে তৈরি করবে প্রোটিন, প্রোটিনটা কোথায় যাবে, ভেসিকলস এর মাধ্যমে চলে যাবে গলজিতে, গলজিতে যাওয়ার পর সেটা প্রসেসড হয়ে তৈরি করবে আমাদের স্ট্রাকচার লাইসোজোম। লাইসোজোম তিন রকম হয়। One is primary lysosome, secondary lysosome, and the third is tertiary lysosome. And there is a special modified one that is called autolysosome. লাইসোজোমটা যখন ফার্স্ট ফর্মেশন হলো তখন লাইসোজোমটা ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। সাপোজ এটা আমার গলজি, এখান থেকে লাইসোজোম ফর্মেশন হলো, এই লাইসোজোমটা এখনো কারোর সঙ্গে রিঅ্যাক্ট করেনি, এর মধ্যে যে এনজাইম গুলো আছে দোজ এনজাইমস আর ইনঅ্যাক্টিভ। যখন কোনো একটা রাইবোজোম সবেমাত্র ফর্মেশন হয় তার মধ্যে যে এনজাইমস গুলো থাকে সেগুলো মেইনলি ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে, ওই ধরনের লাইসোজোমকে বলা হয় প্রাইমারি লাইসোজোম। এইবার এই প্রাইমারি লাইসোজোম বাইরে থেকে কি করে, এই প্রাইমারি যখনই কোনো একটা সেলের মধ্যে কোনো একটা এন্ডোসাইটোসিস প্রসেস, সেলের মধ্যে এন্ডোসাইটোসিস প্রসেসে মানে এই কোনো একটা ফুড যখন সেল বাইরে থেকে ইনটেক করে সেই প্রসেসটাকে এন্ডোসাইটোসিস বলে। এন্ডোসাইটোসিস প্রসেসের মাধ্যমে যখন সেলের মধ্যে কোনো একটা ফুড ঢোকে এন্ড সেলের মধ্যে একটা ভ্যাকুওল তৈরি হয়, ঠিক আছে, তো এই ফুডটাকে ডাইজেস্ট করার জন্য লাইসোজোমটা এখানে চলে আসে। লাইসোজোমটা আসার পরে এই ভ্যাকুওলটার সঙ্গে কি করে, বাইন্ড করে, এইটা হচ্ছে ভ্যাকুওল। আর এটা হলো আমাদের লাইসোজোম। প্রাইমারি বলে 1 লিখলাম, 1 লাইসোজোম। যেই বাইন্ড করলো ওর মধ্যে থাকা ইনঅ্যাক্টিভ যে এনজাইম গুলো ছিল সেগুলো অ্যাক্টিভ হয়ে গেল, আর এই লাইসোজোমটা হয়ে গেল আমাদের সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোম কখন হচ্ছে, যখন ফুড ভ্যাকুওলের সঙ্গে প্রাইমারি লাইসোজোম বাইন্ড করছে তখন দ্যাট ইজ টার্নিং ইনটু সেকেন্ডারি লাইসোজোম, যেটা কি করছে, যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো অ্যাক্টিভ। সেকেন্ডারি লাইসোজোম এই ফুড ভ্যাকুওলের মধ্যে থাকা ফুডটাকে ডাইজেস্ট করার পর সেকেন্ডারি লাইসোজোম এই ফুডটাকে ডাইজেস্ট করে দেয়, মানে এই দুটো কি হয়, এই দুটো ফিউজ হয়ে যায়, গিয়ে কি হয়, ফুডটা ডাইজেস্ট হয়ে যায় আর অ্যাবজর্ব হয়ে যায়। ডাইজেশন আর অ্যাবজর্পশনের পর ওই যে ফিউশন হয়ে গেছিল লাইসোজোম আর ভ্যাকুওলে, ওর মধ্যে যে এক্সেস ফুডটুকু পড়ে থাকে যেটা আনডাইজেস্টেড, সেইটাকে বলা হয়, ওই স্ট্রাকচারটাকে বলা হয় টারশিয়ারি লাইসোজোম। ওই স্ট্রাকচারটাকে বলা হয় টারশিয়ারি লাইসোজোম অর রেসিডুয়াল বডি। যখন লাইসোজোম বাইন্ড করলো, লাইসোজোম ডাইজেস্ট করে দিল, বাদ বাকি যে আনডাইজেস্টেড পার্টটুকু পড়ে থাকলো উইথ কনজুগেশন উইথ দ্যাট
ভ্যাকুওল সেই পার্টটুকুকে বলা হচ্ছে টারশিয়ারি লাইসোজোম। আনডাইজেস্টেড ফুড সমেত যে পার্টটুকু পড়ে থাকছে, লাইসোজোম আর ভ্যাকুওল ফিউজ করছে, তারপরে রিঅ্যাকশন হচ্ছে, ডাইজেশন হয়ে অ্যাবজর্পশন হচ্ছে, আনডাইজেস্টেড যেটুকু পড়ে থাকছে দ্যাট ইজ কল্ড টারশিয়ারি লাইসোজোম অর রেসিডুয়াল বডি। যেটা কি হবে, যেটার মধ্যে থাকা আনডাইজেস্টেড পার্টটা আবার সেলের সঙ্গে বাইন্ড করবে, তারপরে কি হবে, ওই মেটেরিয়ালটাকে সেলের বাইরে পাঠিয়ে দেবে। এই প্রসেসটাকে কি বলবে, এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিসে ঢুকলো, এক্সোসাইটোসিসের রেসিডুয়াল বডি থেকে যে মেটেরিয়ালটা আনডাইজেস্টেড সেটাকে বের করে দেওয়া হলো। আচ্ছা, এবার যে লাস্ট টাইপটার কথা বলবো এটাকে বলা হয় অটোলাইসোজোম। অটোলাইসোজোম হচ্ছে সেই ধরনের লাইসোজোম যখন কি হয়, সেলের মধ্যে যে প্রত্যেকটা অর্গানেল আমরা আলোচনা করছি, দে অল হ্যাভ এ সার্টেন লাইফ স্প্যান। একটা সময় পর কি হয়, এই অর্গানেলগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। তো সেই অর্গানেলগুলোকে কি করতে হয়, তখন সেই অর্গানেলগুলোকে ডাইজেস্ট করে ক্লিভ করে বার করে দেওয়ার প্রয়োজন পড়ে। এই অটোলাইসোজোম কি করে, অটো মিন্স নিজে, লাইসোজোম যখন ওই সেলটারই কোনো একটা অর্গানেল আইদার নষ্ট হয়ে গেলে অর ডেড হয়ে গেলে অর ফাংশন না করতে পারলে সেটাকে গবল করে সেটার সঙ্গে বাইন্ড হয়ে সেটাকে ডাইজেস্টেড করে দেয়, সেই ধরনের লাইসোজোমকে বলা হয় অটোলাইসোজোম। এই অটোলাইসোজোম গুলো কি করে, সেল যদি বাই চান্স ডিজিজড হয়ে যায় তখন সেই সেলটাকে, সেই সেলটার মধ্যে থাকা অটোলাইসোজোম গুলো কি হয়, ফুলে যায়, তাদের এনজাইম কন্টেন্ট ডবল হয়ে যায়, তারপরে সেই লাইসোজোম গুলো বার্স্ট আউট করে আর তার এনজাইম গুলো সেল মেমব্রেনে লেগে সেল মেমব্রেনটা রাপচার হয়ে যায় আর সেলের সাইটোপ্লাজম বাইরে বেরিয়ে আসে আর সেলটা মরে যায়। তো আমরা যে তিনটে জিনিস এই দুটো ভিডিও ডিসকাস করলাম, সেই তিনটে জিনিস কি, এক হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দুই হচ্ছে গলগি অ্যাপারেটাস, তিন হচ্ছে লাইসোজোম। এই তিনটে নিয়ে তৈরি হয় জিইআরএল সিস্টেম। এই তিনটের ফাংশনকে একসঙ্গে জিইআরএল সিস্টেম আর জিইআরএল পাথওয়ে বলে। জি ফর গলজি, E for endoplasmic reticulum, L for lysosome। কি হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা প্রোটিন তৈরি করছে, সেই প্রোটিনটা গলজি কি করছে, প্রসেস করছে, সেই প্রসেস করা প্রোটিনটা থেকে তৈরি হচ্ছে লাইসোজোম। সেই লাইসোজোমটা সেলের মধ্যে ঢোকা কোনো মেটেরিয়ালকে ডাইজেস্ট করতে হেল্প করছে। তার মানে কি, গলজি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর লাইসোজোম প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড। এই তিনজনের যে টোটাল কনজুগেশন, এই তিনজনকে একসঙ্গে জিইআরএল সিস্টেম বলে। তো আমরা এই তিনটে মডিউল কভার করলাম, আমাদের বাকিগুলো আমরা নেক্সট ভিডিওয়ে কভার করব। থ্যাংক ইউ।